আর এই দেখো, ব্রাশ করতে করতে বড় মেয়ের ঘরে এসে দেখি সব জামা কাপড়গুলো নিচে গামলার মধ্যে বার করে রেখে দিয়েছে। জানি না কখনো গোছাবে। ওই যে কালকে চিৎকার করে বলেছি আমি যেন দেখি আনলা গুছিয়ে রাখতে, তাই ও আর সময় পাচ্ছে না বলে জামা কাপড়গুলো নিচেই রেখে দিয়ে আনলাটা পুরো পরিষ্কার রেখেছে। আর এদিকে দেখো ছোট মেয়ে, ও রোজ এক স্টাইল, ঘুম থেকে উঠে বিছানার মধ্যে বসে ব্রাশ আর পেস্ট নিয়ে কতক্ষণ সময় যে কাটায় কি বলবো বন্ধুরা তোমাদের। আর এদিকে দেখো মুখটা ধুয়ে তাড়াতাড়ি করে একটু পেঁপে আর কুমড়ো কেটে রুটির তরকারি বসিয়ে দিলাম। কারণ অন্য কারো রুটি না হলেও চলবে, বাপি চলবে না, বাপি রুটি চাই চাই। রুটির তরকারিটা বসিয়ে দিয়ে চলে আসলাম চালটা নিতে। চালটা একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলে ভাতটা একটু তাড়াতাড়িও হয়, আর গ্যাসটাও না একটু বাঁচে। আজকাল জানো আমার গ্যাস 20 দিনের বেশি যাচ্ছেই না, কি যে হচ্ছে বুঝতে পারছি না। আর এই দেখো, এবারে আমার চাল বস্তাতেই রয়ে গেছে, এখনো চালের পাত্রে ঢালাই হয়নি। বরকে বললাম 2 দিন ধরে, ওর খেয়ালই থাকে না। কি যে করি, আর এত বড় বস্তা আমি তুলতেও পারবো না। আর দেখো, ছোটোবেলায় মা শিখিয়েছিল চাল নোয়ার পরে সেই ভাতের হাঁড়ির থেকে 3 মুঠ চাল আবার চালের পাত্রে রাখতে হয়। এখনও এই নিয়ম মেনে চলি। একবার মাকে জিজ্ঞাসা করেছিলাম, বলেছিল এতে নাকি ঘরে লক্ষ্মী থাকে। জানি না, সেই বিতর্কে কোনোদিন যাইও নি। আর এদিকে দেখো চালটা ভালো করে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিচ্ছি। আজকাল চালে যে কি মেশাই বন্ধুরা, চাল যখনই দিই দেখি হাতটা কেমন তেল তেলে তেল তেলে হয়ে থাকে। আর ছোটোবেলায় মায়েরা বলতো বেশি ভালো করে ধুতে হবে না। আমার এখনও মনে আছে, অনেক সময় মা জানো এই চাল ধোয়া জলটা আমাদের খাইয়েও দিত, বলে নাকি এতে শরীর ভালো থাকে। হ্যাঁ, মনে পড়েছে, ওই যে মেয়েদের হোয়াইট ডিসচার্জ হয়, মা বলতো এতে নাকি চাল ধোয়া জলটা খেলে শরীর ঠান্ডা থাকে। দেখো, কথা বলতে বলতেই একটা পুরনো স্মৃতি মনে পড়লো। এদিকে দেখো বৃষ্টি নেমে গেছে, তাই বরকে বললাম যাও তুমি তুলে দিয়ে আসো মেয়েকে গাড়িতে। ইস, মেয়েটার আজকে খুব কষ্ট হবে। একটা ছাতা কি করেছি ব্যাগে দিয়ে দিয়েছি। এই বুদ্ধিটা মেয়েই বলল, মা একটা ছাতা ব্যাগে দিয়ে দাও, আর আমি যেটা নিয়ে যাচ্ছি পাপাকে দিয়ে ফেরত দিয়ে দেবো। আজকালকার বাচ্চারা এত বুদ্ধিমান হয়, ওদেরকে কিছু শেখাতেই হয় না। আর এই দেখো, প্রত্যেক দিন এই একই দৃশ্য। মেয়ে যখন যাবে কোকো চিৎকার করতেই থাকবে। আজকাল এত দুষ্টু হয়েছে না, তাই বাধ্য হয়ে ওকে বেঁধে রাখতে হয়। আর দেখেছো ক্যামেরা দেখে কীরকম লাফাচ্ছে ও। এইবার চলে আসলাম সোজা রান্নাঘরে। কাল রাতেই কতগুলো চিংড়ি মাছ ফ্রিজ থেকে বার করে ভালো করে বেছে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। জানি সকালবেলা এই কাজটা করতে গিয়ে সময়ের সঙ্গে আমি তাল মিলিয়ে চলতে পারবো না। তারপর বরকে জিজ্ঞাসা করলাম কি দিয়ে করবো গো। ও অবশ্য ইচ্ছা ছিল একটু সর্ষে দিয়ে, কিন্তু আমি চিন্তা করলাম যে না, আজকে আর একটা জিনিস রান্না হবে, কচু বাটা। তার সঙ্গে যদি আবার সর্ষে দিয়ে করি, দুটো একসঙ্গে হয়তো কোনো অসুবিধায় পড়তে পারি। তার মধ্যে আমার তো আবার শরীরটা ভালো না, কাল রাতের থেকেই পেটটা খুব ডিস্টার্ব করছে। তাই ভাবলাম চিংড়ি মাছটা আমি আলু দিয়েই করে ফেলি। তাই তাড়াতাড়ি করে ডুমো ডুমো করে আলু কেটে করলাম। আর এ দেখো কচুটা দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে, কিন্তু জানো বন্ধুরা, যখন আমি কাটছিলাম হাতটা কিন্তু একটু চিরবির চিরবির করছিল। এদিকে কড়াইতে গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছ বাড়িতে আসলে মনে মনে দুঃখ হয় জানো বন্ধুরা। কেন বলো তো? ওই যে ভগবান আমার জীবন থেকে চিংড়ি মাছ খাওয়াটা বোধহয় উঠিয়েই দিয়েছে। অ্যালার্জি হয় গো বন্ধুরা, অ্যালার্জি। তবু না থাক, মেয়েরা খুব ভালো খায়, আমার বাপি ভালো খায়। আর দেখো গ্যাসের অন্য দিকের ওভেনে আমি কচু বাটাটা বসিয়ে দিয়েছি। আর আমি এত ব্যস্ত রান্না করতে করতে খালি এদিক ওদিক ফোনটাও যে দেখি, তার জন্য না তলায় একটু লেগে গেছে। ঠিক আছে, ওটা ম্যানেজ করে ফেলবো, অসুবিধা হবে না। দেখেছো, কচু বাটাটা দেখেই লোভ লাগছে, তাই না বলো? আর না বাড়তে বাড়তেই রান্না করতে করতেও ভাবছিলাম, আগেকার দিনে আমার মাদের না হলেও তার মা মানে আমার দিদিমাদের সময়ে কত কষ্টকর ছিল বলো তো। নিশ্চয়ই তখন থেকেই মানুষ এগুলো খেত, ভালো খেত। এই কচু বাটা, তারপর তোমার দুধমান কচু বাটা, খারকোল বাটা। কারণ কি, তখন তো মিক্সি ছিল না, সবটাই শিলে বাটতে হতো। আর এদিকে দেখো আমার চিংড়ি মাছটা কষিয়ে রসিয়ে জল দিয়ে দিয়েছি। খুব একটা রিচ করলাম না, তাই হালকা করেই করলাম। হ্যাঁ বন্ধুরা, রান্না আমার প্রায় হয়েই গেছে। কচু বাটা আর ওদিকে তোমার আলু দিয়ে চিংড়ি মাছ, আর একটু ইচ্ছা আছে ডাল আর একটু কাঁকরোল ভাজবো।
তা এখন 10টা বাজে, ভাবলাম একটু ওপর থেকে ঘুরে আসি। এসে দেখি বাপি মুগ্ধ হয়ে মন দিয়ে সিনেমা দেখছে আর মা শুয়ে আছে। হাতে একটু সময় আছে, ভাবলাম এই টাইমে মাকে একটু ফিজিওথেরাপি করে নিই। না, আজকে মার মুডটা না একদম ভালো না। যেই গায়ে হাত দিয়েছি চোখ মুখ কেমন করে আমাকে তাকাচ্ছে। তাই মার সঙ্গে কথা বলতে বলতে মাকে পটিয়ে পটিয়ে করছি। আর ভিডিওটা কেন করছি? তোমাদের দেখানোর জন্য। তোমরা হয়তো ভাববে এ এত বকবক বকবক করে, কাজ তো থোড়ি করে। না বন্ধুরা, আমি সবটাই করি, ব্যালেন্স করে চলার চেষ্টা করি। কারণ বাবা মা আমার কাছে থাকে তোমরা জানো, তাদের অবহেলা করে কোনো কিছুই আমি করতে চাই না। কিন্তু দেখো অনেকক্ষণ থেকে ট্রাই করে যাচ্ছি, কিছুতেই মাকে মানাতে পারছি না। মার ফিজিওথেরাপিটা খুব দরকার, এটা তো মা বোঝেই না। আর আমি যে বাইরের কোনো ফিজিওথেরাপিস্ট রাখবো, সে তো এসে না করতে পারলেও তাকে আমার পয়সা দিতে হবে। তাই আমার হাজব্যান্ড বলে তুমিই চেষ্টা করো, তুমিই পারবে, যেহেতু ওর থেকে আমি এটা শিখেছি। আমার শিক্ষাগুরু বলতে পারো আমার হাজব্যান্ডকে। না গো বন্ধুরা, আমি ফেইলার হয়ে গেলাম। মাকে কিছুতেই আজকে মানাতে পারলাম না। ভাবলাম তোমাদের কাছে দু একটা স্টেপ আমি শেয়ার করব। যদি কারোর বাড়িতে বয়স্ক মানুষ থেকে থাকে, এই ধরো স্ট্রোক পেশেন্ট, প্যারালাইজড পেশেন্ট, তোমাদের হয়তো উপকার হবে। কিন্তু না, মার মুড আজকে একদম ভালো না। তাই জোর করে পাটা দু একবার এদিক ওদিক করে, হাতটা এদিক ওদিক করে আমি অগত্যা চলে আসলাম নিচে। এদিকে দেখো নিচে এসেই দেখলাম হাতে কিছুটা সময় এখনো আছে। তাই ভাবলাম আজকেই এই জায়গাটা পরিষ্কার করে নিই। আমার বড় মেয়ে আজকাল এত ডেলিভারি নেয়, আর এই কন্টেনারগুলো মানে বাক্সগুলো এত জমে যাচ্ছে। আগে কি হতো, বাড়ির সামনের ফাঁকা জায়গাটায় ফেলে দিয়ে আসতাম, কিন্তু এখন ওখানে বাড়ি হচ্ছে। হুম, আর তো ফেলা যাবে না। তাই গুছিয়ে বস্তার মধ্যে রেখে দিয়েছি। আর বারান্দার এই সাইডটা আমার স্টোর রুম হয়ে যাচ্ছে। লোকের স্টোর রুম থাকে বাড়ির পিছনে, আর আমার ঢুকতেই সাইডে হয়ে গেছে। কি করব, এটা না করলেই নয়। আর এত জামা কাপড় আজকাল এক্সট্রা হয়ে গেছে, এগুলো রাখতেও পারি না, ফেলতেও পারি না। ভাবলাম কিছু বাসন কোসন নেব, কিন্তু ওরাও আজকাল একদম আসছে না। তাই গুছিয়ে দুটো গামলার মধ্যে বারান্দাতেই ফেলে রেখে দিয়েছি। এই দেখো, তোমরা মাকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেখে অবাক হচ্ছ, ভাবছো উনি নিচে নামলো কখন। বলছি, আমার ওই বারান্দার নোংরা পরিষ্কারের পরে ওপরে এসেছিলাম মাকে স্নান করাতে। মাকে স্নান করানোর পরেই মা বলল খেতে দে, খিদে পেয়েছে। তাই মাকে খাবারের লোভ দেখালাম। কি খাবার বলো তো? মার প্রিয় খাবার আলু সেদ্ধ ভাত। বললাম মা নিচে চলো, সেদ্ধ ভাত দেবো। মা রাজি হয়ে গেল। ভাবলাম মাকে তো আজকে ব্যায়াম করাইনি, যদি মা কোনো রকমে কষ্ট করে নিচে যায় ভালোই হবে। তাই তখন মা আমার সঙ্গে নিচে চলে এসেছিল। সেটা অবশ্য ভিডিও করা হয়নি। সব সময় মনে থাকে বলো, আসলে আমার তো আর অভ্যাস নেই। আর সেরকম প্রফেশনাল ইউটিউবার আমি এখনও হইনি যে আমার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট থাকবে, আমি কাজ করব, সেটা ভিডিও করবে। তোমরা হয়তো বিশ্বাস করবে না, এখনও পর্যন্ত একটা স্ট্যান্ড পর্যন্ত আমি কিনে উঠতে পারিনি। না, কিনবো না। আমি ঠিকই করেছি, ইউটিউব থেকে আমি টাকা ইনকাম করব, তারপর কিনবো। তো মাকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়ে আমি চলে আসলাম ছাদটা ঝাড় দিতে। তো মাকে শুয়ে দিয়ে ভাবলাম ছাদটা একটু ভালো করে আমি ঝাড় দিই। আসলে ছাদটা মাসি ঝাড় দেয়, কিন্তু কোকো পটি করে রেখেছে, দেখেছে মাসি, বলেছে আমি পারবো না আজকে ঝাড় দিতে, কারণ ওর পটি ধরলে তো স্নান করতে হয়। তাই মাসিকে বললাম ঠিক আছে থাক, আমি আজকে ঝাড় দিয়ে দেবো। তাই ভাবলাম আমি যে উঠোন ঝাড় দিই, এটাও তোমার বন্ধুদেরকে দেখাতে হবে। তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে ওখানে ফুলের টবের সামনে সেট করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো আমি কি খালি ভিডিও করি, আমি ঝাড়ও দিতে পারি। এটা বলে নিজেই আবার ভাবছি এটা আবার কেমন কথা বললাম, ঝাড় দিতে পারি। ঝাড় দেওয়া যেন কোনো অতি আশ্চর্য জিনিস, আসলে তা না। অনেকে হয়তো ভাববে যে আমি ভিডিও করি, এত কাজ আমি করতে পারি না। কিন্তু হ্যাঁ বন্ধু, আমি সবটাই পারি। জানো, আমার বিয়ের পরে আমি কোনোদিন মাটির ঘর দেখিনি, কিন্তু বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়িতে গেলাম দেখলাম আমার রান্নাঘরটা মাটির। তো আমি সেই মাটির রান্নাঘর লেপতাম এবং খুব আনন্দ সহকারে, আমার খুব ভালো লাগতো। একটি মেয়ে ছিল কাজের আমাদের, ওর সঙ্গে সঙ্গে আমিও বলতাম যে আমিও লেপবো। তো যে কোনো কাজ যদি আমরা ভালোবেসে করি, খামতি থাকে না, তাই না বন্ধুরা? মোটামুটি সব কাজ সেরে এবার স্নান করে আসলাম। আজকে বৃহস্পতিবার, তাই বাড়ির সামনের ছোট্ট জায়গাতে বাপি একটা পেয়ারা গাছ পুঁতেছিল। ওই গাছে বেশ কয়েকটা পেয়ারা হয়েছে। তাই বর বলল পেয়ারা দুটো তুলে নাও, কারণ একটা পেয়ারা না অলরেডি বেশ বড় হয়েছিল আর পাখিতে ঠুকরে ফেলে দিয়েছে।
তাই দুটো পেয়ারা এনে আজকে ঠাকুরকে দেব। আজকে বৃহস্পতিবার তাই। আর এদিকে আমার শ্বশুর বাড়ির থেকে বড় একটা কাঁঠালও নিয়ে এসেছে, বললো এটা ভাঙো। কিন্তু কাঁঠালটা দেখে খুব একটা ভক্তি লাগলো না, কেমন প্যাত প্যাতা, দানাটা বড়, গায়ে মাংসও একদমই নেই। কিন্তু ভাবলাম ঠিক আছে, বাড়ির গাছের কাঁঠাল, ঠাকুরকে দিয়ে তবেই খাবো। আর কাঁঠাল ভাঙতে আমার একদম ভালো লাগে না। যতদিন শ্বশুর বেঁচে ছিল ততদিন বাবুই এই কাজটা করতো, আর এখন কাঁঠাল আসলে এই কাজটা আমার করতে হয়। ওর জন্য আমার একদম ভালো লাগে না। তবে আমাদের বাড়ির কাঁঠালগুলো আমরা বিক্রি করে দিই, কারণ সবার তো সুগার, কে খাবে বলো। তবে ছোটো মেয়ে ভীষণ ভালো খায়। আর এদিকে পুজো দিচ্ছি, কাঁঠালটা ভাঙছি, বড় মেয়ে বলল, মা দাও ফোনটা, আমি একটু ভিডিও করে দিই। তাই তোমাদের সঙ্গে এটাও শেয়ার করা হয়ে গেল। আসলে তোমরা আমার অন্য একটা ফ্যামিলি, তোমাদের কাছে কিছুই লুকোচাপা করব না। আমার অরিজিনাল জীবন, বাস্তব জীবন সবটাই তুলে ধরবো। দেখো কাঁঠালগুলোর কি ছিঁড়ি, ইচ্ছা করে বলে এগুলো খেতে, তাই ভাবছি যে খাবে খাবে, না খেলে শুধু দানাগুলো রেখে পুরোটাই ফেলে দেবো। আর এই যে আমার ঠাকুর ঘর, এনাদের জন্যই আজ আমি যেটুকু আছি, ভালো মন্দ সেটুকু নিয়েই আছি। তবু ঠাকুরকে বলি যে যেভাবেই তুমি রাখো, কোনো বিপদ আপদ দিও না, সবাইকে সুস্থ রেখো। আর অবশেষে আমি একটু সাজুগুজু করেছি, কেন জানো, আজকে একটা জায়গায় যাব, তাই রেডি হয়েছি। কিন্তু যাদের সঙ্গে যাব দেখলাম আমার এত কাজ সত্ত্বেও আমি এগিয়ে, তারা পিছিয়ে। আর যেহেতু গাড়িতে যাব, তারা আসতে দেরি করছে, তাই বাড়িতে একটু ফোনটা নিয়ে ঢংচং করছি। এর মধ্যে আবার বর চলে আসলো, তা ওই আমাকে বলল, ঠিক আছে আমি তোমাকে তুলে দিয়ে আসবো। আর দেখো, এই জুতোটা কিন্তু আমার না, আমার বড় মেয়ের। এই কুর্তির সঙ্গে ম্যাচিং বলে এটা পরে নিলাম। আর এই কুর্তিটা দিয়েছে আমার মেজো বোন আমার জন্মদিনে। কেমন হয়েছে বন্ধুরা কুর্তিটা, জানিও। আর এই যে বরের পেছনে বসে চললাম আমার সে গন্তব্যস্থলে। না না, গন্তব্যস্থলে না, মিটিং স্থলে বলতে পারো, যেখানে আমার বান্ধবীরা আসবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। কোথায় গেলাম, কি করলাম, বাকিটা পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব।